নমস্কার দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। দর্শকের কথা হয়তো আমরা অনেকে শুনে থাকবো যে সারা পৃথিবীতে যত মানুষ মারা যায় তার বেশিরভাগ কিন্তু মারা যায় হৃদরোগজনিত কারণে। কি হৃদরোগ হয় এবং কিভাবে আমরা এই হৃদরোগগুলোকে প্রতিরোধ করতে পারি তা নিয়ে কিন্তু বিশ্বব্যাপী চলছে নানান আলোচনা, নানান গবেষণা। আজকে আমরা কথা বলবো হৃদরোগের একটি বিশেষ ধরন নিয়ে এবং সেটি হচ্ছে রক্তনালীর সমস্যাজনিত হৃদরোগ। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার অশোক দত্ত, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ, এবং যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, তিনিও সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। প্রথমে ডক্টর অশোক দত্ত, আপনাকে একটু শুরু করি যে আমাদের হৃদরোগ শব্দটা কিন্তু অনেক ব্যাপক। আমরা জানি যে স্পেসিফিক ধরেই কিন্তু একসময় কখনো বলা হয় কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো হার্ট ফেলিওর হয়েছে, কিন্তু সবগুলোকে আবার আমব্রেলা হিসেবে বলছে হৃদরোগ। আমাদের প্রথমে হৃদরোগের নানান ধরন নিয়ে যদি একটুখানি বলেন যে কি রকমের হৃদরোগ বলতে হার্টের যে কোনো অসুখটাকে আমরা সহজভাবে হৃদরোগ বলি। এখন এটা বয়স ভিত্তিক যদি আপনি ভাগ করেন, বাচ্চাদের একরকম হৃদরোগ হয়, ইয়াঙ্গার জেনারেশনে একরকম হৃদরোগ হতে পারে, মিডল এজেড গ্রুপ যারা 40-50-60, আবার এল্ডারলি গ্রুপ তাদের আর এক রকম হয়। আচ্ছা, বাচ্চাদের যদি ধরেন কনজেনিটাল হার্ট ডিজিজ বা যেটাকে আমরা একেবারে জন্মগত হৃদরোগ, সেটা জন্মগত ভালভের সমস্যা হতে পারে, জন্মগত হার্টে ছিদ্র থাকতে পারে। আচ্ছা, সেটা একেবারে ছোট বয়সে ধরা পড়ে। ইয়াঙ্গার এজ গ্রুপ যেটা বলি 15, 20, 30 বছর বয়সে, সেটা কমনলি আমরা যেটা পাই এই জন্মগত অসুখগুলোই এই বয়সে আবার ধরা পড়তে পারে। অথবা রেমিটিক হার্ট ডিজিজ, যেটাকে বাতজনিত ভালভের সমস্যা বলি, বাতজ্বর থেকে ভালভের যে সমস্যা হয়। 40, 50, 60-এ গিয়ে যেটা কমন হার্ট ডিজিজ যেটাকে আমরা কমনলি যেটা বলি হার্টের ব্লকেজ বা ইস্কেমিক হার্ট ডিজিজ বলি, যেটা পরবর্তী সিকোয়েন্স হিসাবে হার্ট অ্যাটাক বা সাডেন ডেথ হতে পারে। এল্ডারলি গ্রুপেও একই রকম হার্ট ফেলিওর হতে পারে অথবা এই যে হার্টের ব্লকেজ হতে পারে। এই সামগ্রিকভাবে সব হার্টের অসুখের কিন্তু কয়েকটা সিমটম থাকে বা সাইন থাকে। এটাকে আমরা বলি, একটা হচ্ছে হার্ট ফেলিওর, যেটা যে কোনো বয়সে হতে পারে, সেটা কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে হতে পারে, হার্টের ব্লক থেকে হতে পারে, ভালভের ডিজিজ থেকে হতে পারে, অথবা অ্যারিথমিয়া, প্যালপিটেশন বা হৃদযন্ত্রের যে রিদম থাকে সেটার যদি কোনো সমস্যা, সেটাও যে কোনো হার্টের অসুখের একটা কনসিকোয়েন্স হিসাবে আসতে পারে। সুতরাং এটা হচ্ছে আমাদের গ্রসলি যদি আমি ক্লাসিফাই করি, হার্ট ফেলিওর এবং অ্যারিথমিয়া এটা স্পেসিফিক কোনো ডিজিজ না, এটা অন্য অন্য হার্ট ডিজিজের একটা কনসিকোয়েন্স, সিমটম, সাইন হিসাবে আসে। আচ্ছা, আমরা একটু যাব, যেহেতু আমরা রক্তনালীর সমস্যাজনিত হৃদরোগ নিয়ে কথা বলবো, কিন্তু এই যে হার্ট ফেলিওর এবং হার্ট অ্যাটাক, এই দুটো শব্দ নিয়েও কিন্তু আবার অনেক রকমের কনফিউশন থাকে। এই দুটো যদি একটু ব্যাখ্যা করে দেন। হার্ট ফেলিওর যেটা, যখন হার্ট অ্যাডিকুয়েটলি পাম্প না করতে পারে, সেটা ধরেন আমি যেটা বললাম, জন্মগত হার্টের ত্রুটি থাকলে, ভালভের সমস্যা বা হার্টে ছিদ্র থাকলেও হার্ট ফেল করতে পারে। বাতজ্বর থেকে যে ভালভের সমস্যা হয় সেটা থেকেও হার্ট ফেল করতে পারে। থার্ড যেটা আমরা বলি হার্টের ব্লক হয়েছে বা ব্লকেজ থেকে যে হার্ট অ্যাটাক হয় বা এমআই হয়, সেটার থেকেও হার্ট ফেল করতে পারে। অথবা অ্যারিথমিয়া থাকলেও হার্ট ফেল করতে পারে। ইভেন কোভিড থেকে মায়োকার্ডাইটিস অথবা অন্য যে কোনো ভাইরাল ডিজিজ থেকে যদি মায়োকার্ডাইটিস বা হার্টের মাসেলের অসুখ হয়, সেটাও হার্ট ফেল করতে পারে। তাহলে হার্ট ফেলিওর আমরা বলি যে একেবারে সব কিছুর একটা আলটিমেট ফেট আমরা হার্ট ফেলিওর বলি। আচ্ছা, আর হার্ট অ্যাটাক হচ্ছে পার্টিকুলার গ্রুপ, যেটাকে আমরা কমন ভাষায় বলি হার্টের ব্লক থাকলে হার্টের রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায়, তখন হার্টের মাসেলটা ড্যামেজ হয়ে যায়। ধরেন আপনার হাতের রক্তনালী আপনি কিছুক্ষণ বন্ধ করে রাখলেন, প্রথমে কী হবে, ব্যথা হবে। এটা অনেকক্ষণ যদি বন্ধ করে রাখেন, এই জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, গ্যাংগ্রিনের মতো হয়ে যাবে। হার্টের একটা পাম্প, মাসেল পাম্প, ওটার নিজের একটা রক্ত চলাচলের একটা নালী থাকে। ওই রক্তনালীতে যদি কোনো ব্লক থাকে, তাহলে হার্ট অ্যাটাক হতে পারে, যেটাকে আমরা এমআই বলি বা সহজ ভাষায় হার্ট অ্যাটাক বলি। সেম থিং কিন্তু ব্রেনেও হতে পারে। ব্রেন ড্যামেজ হয়ে যায়, ব্রেনের রক্তনালী যদি ব্লক হয় যে কোনো কারণে, কারণ একই, রক্তে চর্বি জমা এবং ওর উপরে যদি
ক্লট জমা হয়, রক্ত জমাট বেঁধে যায়, এটাকে আমরা স্ট্রোক বলি, হার্টেরটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। দুইটা অনেক সময় কনফিউজ হয়, বলে যে হার্টে স্ট্রোক করছে, দ্যাট ইজ নট এ ব্যাড টার্ম। হার্টের স্ট্রোক হার্টের মাসেল ড্যামেজ হলে হয়, ব্রেনের স্ট্রোক ব্রেন যদি ড্যামেজ হয়, দুটো একই রকমভাবে ইউজ করা যেতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর অশোক দত্ত। প্রফেসর হাবিবুর রহমান, আপনার কাছে আসছি যে আমরা মূলত আজকে এই যে রক্তনালীর যে সমস্যা, হার্টের রক্তনালী যেটা প্রফেসর অশোক দত্ত বলছিলেন কথা প্রসঙ্গে, হার্ট পাম্প করে রক্ত দিচ্ছে সারা শরীরে, কিন্তু তার নিজের চলাচলের জন্য, নিজের বেঁচে থাকার জন্য কিন্তু, ফাংশনের জন্য কিন্তু তার নিজের অনেক রক্তনালী আছে। সেই সব জায়গার সেই সমস্যাগুলো, সেগুলো নিয়ে আমরা মূলত এখন থেকে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে যদি একটু জানান যে হার্টের নিজে যে রক্তনালীগুলো আছে, সেখানে যদি ঠিকমতো রক্তনালীগুলো ফাংশন না করতে পারে, তাহলে তার কারণে কি কি রকমের সমস্যা তৈরি হয় আমাদের শরীরে? ধন্যবাদ। হার্ট আসলে একটা, আমরা বলতে পারি যে একটা অটোমেটিক পাম্পিং যন্ত্র। আমাদের শরীরের অন্যান্য অঙ্গকে সে বাঁচিয়ে রাখছে, অন্যান্য অঙ্গকে নিউট্রিশন দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে। তো এটা কাজ করে কিভাবে? একবার পাম্প করবে, স্কুইজ করবে, ব্লাডটা চলে যাবে সারা শরীরে, সেটা ব্রেইন থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গে চলে যাবে। আরেকবার করবে কি, সে রিল্যাক্স করবে। এই রিল্যাক্স করতে যে সে সারা শরীরের ব্লাডটাকে সে টেনে নেবে, অর্থাৎ সে একবার ফুসফুসে পাঠাবে, সংশোধন হয়ে আসবে, সেটাকে টেনে নেবে, তারপরে সারা সিস্টেমে সে ছড়িয়ে দেবে। এই যে প্রতিনিয়ত ৭২ বার বা ৮০ বার পাম্প করছে এবং রিল্যাক্স করছে, এটা জন্মের পর একটা নির্দিষ্ট সময় পর থেকেই স্টার্ট করে একেবারে মৃত্যু পর্যন্ত এটা চালু থাকবে। এবং এইটা আমরা ঘুমিয়ে থাকি বা যেভাবেই থাকি, অচেতন থাকি, সচেতন থাকি, সে তার কাজ করে যাবে। এই কাজ করার জন্য তার নিজস্ব এনার্জি দরকার আছে। যখনই কোনো মাংসপেশি কাজ করবে, যেমন আমি হাতটা নড়ালাম, এখানে এনার্জি দরকার। একইভাবে হার্টেরটা অটোমেটিক জেনারেটর আছে, সেই জেনারেটর তাকে চালাচ্ছে। তো এইটা চালার জন্য মানে তার এনার্জি দরকার। এই এনার্জিটা কিন্তু পায় নিজস্ব হার্ট থেকেই কিছু রক্তনালী দিয়ে, সেটাকে আমরা বলি করোনারি রক্তনালী, করোনারি আর্টারি। একইভাবে ভেইন দিয়ে সেটা ব্লাডটা চলে আসে। তো এই করোনারি আর্টারিগুলো হচ্ছে একেবারে খুবই সূক্ষ্ম আর্টারি। এর মধ্যে যদি ফ্লো কমে যায়, তাহলে কোনো নির্দিষ্ট অংশে, হার্টের কোনো নির্দিষ্ট অংশে সেই রক্ত স্বল্পতা দেখা দিবে, অক্সিজেন স্বল্পতা দেখা দিবে। এই অক্সিজেন স্বল্পতা দেখা দিলেই সেখানে মেটাবলিক কিছু চেঞ্জ হবে, সেখানে অন্যান্য ল্যাকটিক অ্যাসিড থেকে শুরু করে অন্যান্য অ্যাসিড তৈরি হবে। আলটিমেটলি দেখা যাবে যে তার নিউট্রিশন যেটা পাওয়ার কথা ছিল, তার এনার্জি যেটা পাওয়ার কথা ছিল, সেটা পাচ্ছে না। তখনই এইটা প্রকাশ পাবে একটা অস্বস্তির মধ্য দিয়ে। সেই অস্বস্তিটাকে আমরা বলি চেস্ট পেইন ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ। সোজা কথায় আমরা যদি বলি, এটা স্টেবল যদি হয়, অর্থাৎ প্রেডিক্টেবল টাইমে নির্দিষ্ট সময় আসছে, নির্দিষ্ট পরিমাণ কাজ করতে গেলে আসছে, আবার থেমে গেলে, এক্সারসাইজ বন্ধ করে দিলে, থামলে, রেস্ট নিলে কমে যাচ্ছে, তখন আমরা এটাকে বলি অ্যানজাইনা বা স্টেবল অ্যানজাইনা। আবার এটা যদি হঠাৎ করে আসে, হঠাৎ করে আসা মানে হচ্ছে যে এই প্রফেসর অশোক দত্ত যেটা বলছিলেন, যে রক্তনালীটা কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, এই কারণটার মেইন কারণ হচ্ছে যে ওখানে কিছু কোলেস্টেরল এবং ইনফ্ল্যামেটরি সেল এবং আরও কিছু প্রক্রিয়ায় এটা বন্ধ হয় এবং সেইখানে রক্ত জমাট বেঁধে যায়। এই অবস্থাটা যদি হয়, টোটাল অক্লুশনটা হয়, তখনই আমরা এটাকে বলি হার্ট অ্যাটাক। এবং এটা ব্রেইনে হলে সেটাকে আমরা বলি স্ট্রোক। একইভাবে হাতে, পায়ে, কিডনিতে হতে পারে, যে কোনো রক্তনালীতে, তখন একই রকম সিমটম দেখা দিবে। তবে হার্টের রক্তনালীর জন্য যেটা হয়, সেটা হচ্ছে হার্টে ব্যথা হবে এবং ব্যথার কিছুটা ধরন আছে, সেটা দিয়ে আমাদের বুঝতে হবে। সব ব্যথাই, বুকের সব ব্যথাই হার্টের ব্যথা না। অনেক সময় রুগীরা চলে আসে যে আমার হার্টের অসুখ হয়েছে, কি করে বুঝলেন যে আমার বুকে ব্যথা? যে বুকে ব্যথা, বুকে তো শুধু হার্ট থাকে না, আরও অনেক যন্ত্রপাতি থাকে, অনেক কিছু অর্গান থাকে। কাজে আমাদের এই হার্টের ব্যথাটাকে আমাদের বুঝতে হবে যে এটা হার্টের ব্যথা কিনা, রক্ত স্বল্পতার জন্য ব্যথা কিনা, রক্তনালীর অসুখের জন্য ব্যথা কিনা। ধন্যবাদ ডক্টর হাবিবুর রহমান। তাহলে ডক্টর অশোক দত্ত, আমরা বুঝতে পারছি যে আমাদের হৃদযন্ত্র যেটা, তার যেই রক্তনালী, সেখানে যে ব্যথা যেটা হচ্ছে, সেটাকে আমরা অ্যানজাইনা বলছি। অ্যানজাইনা পেক্টোরিস বলে একটি শব্দ আছে, যেটি আপনারা ডাক্তার কমিউনিটিতে যারা ব্যবহার করছেন। তাহলে এই যে অ্যানজাইনা পেক্টোরিস অথবা এই হৃদযন্ত্র যেটা, তার সমস্যাজনিত যেসব বুকে ব্যথা যেটা,
খানিকটা কিন্তু ডক্টর হাবিবুর রহমান বলেছেন যে এটা ব্যথা হচ্ছে, কিন্তু এটা যে ওই কারণেই হয়েছে সেটা নাও হতে পারে, অন্য কারণে হতে পারে। তাহলে আমরা কিভাবে এই আমার এই করোনারি আর্টারি যেটা অথবা এখানকার যে রক্তনালী সেখানকার ব্লকের কারণে সমস্যাটা হলো নাকি অন্য কারণে ব্যথাটা হচ্ছে, এটা বুঝবো কিভাবে, পার্থক্য কীভাবে? হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা শুধু যারা রুগী বা যারা ডায়াবেটিস পেশেন্ট বা হার্টের অসুখ আছে তাদের জন্য না, এটা অনেক সময় ডাক্তারদের জন্য খুব ডিফিকাল্ট ইস্যু হয়ে যায়। আচ্ছা। যে সত্যি সত্যি এটা অ্যাঞ্জাইনা পেক্টোরিস, অ্যাঞ্জাইনা মানে ব্যথা, পেক্টোরিস মানে এই এরিয়াটাকে বলে পেক্টোরাল মাসল। আচ্ছা। সুতরাং এখানকার ব্যথাটাকে অ্যাঞ্জাইনা পেক্টোরিস বলি, এবং সেটা যদি হার্ট থেকে অরিজিন তখন আমরা এটাকে অ্যাঞ্জাইনা বলি। অন্য জায়গা থেকে হতে পারে, মাসল থেকে হতে পারে, তখন মাস্কুলোস্কেলেটাল পেন বলি। এটা লাংসের পর্দা থাকে প্লুরিসি, সেটা থেকে হতে পারে, অথবা অনেক সময় ইসোফেজিয়াল পেন বা গ্যাস্ট্রিকের পেনও উপরের দিকে উঠতে পারে। তো এখন অ্যাঞ্জাইনা যেটা হয় সেটা যদি হার্টের হয়, ইউজুয়ালি যেটা দেখা যায় এর পিছনে কিছু কারণ থাকতে হবে, যে ব্লকেজের কিছু কারণ থাকতে হবে, ব্লকেজ ছাড়া তো আর অ্যাঞ্জাইনা হবে না। এখন একটা পেশেন্ট যদি 30 বছরে এসে বলে বুকে ব্যথা, 20 বছরে এসে বুকে ব্যথা, প্রথমে আমরা ধরে নিই দিস ইজ নট অ্যাঞ্জাইনা। তার কারণ হার্ট ব্লকেজ হওয়ার কোনো কারণ এই বয়সে নেই তার। ভালভের অসুখে সাধারণত ব্যথা হয় না, কনজেনিটাল হার্ট ডিজিজ বা ছিদ্র থাকলেও সাধারণত ব্যথা হয় না। ব্যথা হয় হার্টের ব্লকেজ থাকলে, রক্তনালীর ব্লকেজ থাকলে। এর পিছনের কারণ যদি আমরা দেখি 4-5টা কমন কারণ থাকে, যেমন যারা বয়স বেশি 40-50 বা তার ঊর্ধ্বে, যাদের ডায়াবেটিস থাকে অনেক দিন থেকে, যাদের ব্লাড প্রেশার বেশি থাকে, যারা অতিরিক্ত স্মোক করে, যাদের দেখা যায় ফ্যামিলি হিস্ট্রি থাকে। তা এরকম হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড থেকে যদি 50-60-70 বছর বয়সের কেউ এসে বললে যদি আমার বুকে ব্যথা হয়েছে, একটু হাঁটলে ব্যথাটা বেড়ে যায়, গোসল করতে গেলে আমার ব্যথা বেড়ে যায়, আবার একটু রেস্ট নিলে কমে যায়, তখন এটা ধরে নেব আমরা হার্টের ব্যথা। আর একটা কমন টার্ম যেটা মানুষ খুব খুশিও হয়, যে এটা গ্যাসের ব্যথা বললে খুব খুশি হয়, যে না এটা লাইফ থ্রেটেনিং কিছু না। গ্যাসের ব্যথা ইউজুয়ালি দেখা যায় হাঁটাহাঁটি করলে কিন্তু গ্যাস রিফ্লাক্স যেটা হয় সেটা কমে যায়, অ্যান্টাসিড খেলেও কমে যায়। হাঁটাহাঁটি করলে গ্যাসের ব্যথা কমে, কিন্তু হার্টের ব্যথা কিন্তু হাঁটলে বা এক্সারশন দিলে, গোসল করতে গেলে, ওয়াশরুমে গেলে ব্যথাটা বেড়ে যায়। বসে থাকলে দেখা যায় হার্টের ব্যথা কমে যায়। সুতরাং এরকম রিস্ক ফ্যাক্টর যদি থাকে কারো, তার যদি বুকে ব্যথা হয়, আর বুকে ব্যথা আমরা অনেক সময় বলে যে হার্ট তো বাম পাশে ব্যথা হবে, এটা ভুল ধারণা। হার্টের কমন সাইট অফ পেন আমরা যেটাকে সেন্ট্রাল চেস্ট পেন বলি, মাঝখানে রেট্রোস্টার্নাল, সেটা বাম হাতের দিকে যেতে পারে, সেটা উপরে চোয়ালে যেতে পারে, গলায় যেতে পারে, অনেক সময় ডান হাতে আসতে পারে। আর একটা সিমটম যেটা হয়, অনেক সময় হার্টের নিচে কিছু মাসেল থাকে, ইনফেরিয়র ওয়াল, এই ওয়ালে যদি কোনো ইস্কেমিয়া বা ব্লকেজ থাকে, তখন গ্যাস্ট্রিকের ব্যথার মতো মনে হয়, যে ব্যথা হচ্ছে, একটু বেলসিং দিলে বা ঢেকুর তুললে ব্যথাটা কমে যায়। আর অনেকে দেখা যায় হাঁটতে গেলে বুকে ঠিক ব্যথা হয় না, চোয়াল চেপে ধরে, গলা চেপে ধরে, যেটাকে চোকিং ব্যথা বলি, চোকিং পেন, এটাও কিন্তু হার্টের ব্যথা। কমন সিমটম যেটা, সেটা যে কোনো ব্যথা হার্টের যদি মনে হয় যে এটা হার্টের, তাহলে এটা এক্সারশনে বাড়বে, রেস্ট নিলে কমে যাবে। কেউ যদি স্প্রে বা এরকম কিছু নেয় জিহ্বার নিচে, তাতেও কমে যাবে। আর গ্যাসের ব্যথায় কখনো দেখবেন যে কারো সোয়েটিং হয় না, কারো শ্বাসকষ্ট হয় না, কারো হাত পা ঠান্ডা হয়ে যায় না। হার্টের ব্যথা হলে যেটা হয়, হার্টের পাম্প তখন কমে যায়, তখন কিন্তু অস্বস্তি হতে পারে, বুকে চাপ অনুভব হতে পারে, হার্ট ফেলিওরের মতো দেখা যায়, শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের সোয়েটিং হচ্ছে। আচ্ছা। অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে প্রেশারটা কমে গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। এগুলো হচ্ছে সব হার্টের ব্যথার লক্ষণ। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর অশোক দত্ত। আসলে বিষয়টি তো সাধারণ মানুষের, যেটা বলেন, ডাক্তারদেরই কখনো কখনো বোঝা কঠিন, সুতরাং আমাদের যারা দেখছেন, আশা করি আজকে খুব বিস্তারিত একটি পার্থক্য আপনি দেখালেন, অনেকেই বিষয়টি বুঝতে পারবে আজকের আলোচনা থেকে। ডক্টর হাবিবুর রহমান, আমরা তাহলে এই যে বুকে যে ব্যথাটা হচ্ছে এবং সেটা যদি হৃদরোগজনিত হয়, হার্টের রক্তনালীর কারণে হয়, এটা তো পরবর্তীতে তাহলে নিশ্চিত করা দরকার যে কিভাবে এটা যে আসলে হার্ট থেকে আসলো, সেটা আমাদের একটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা দরকার। কি কি রকমের পরীক্ষা নিরীক্ষা আপনারা শুরু করেন এই ধরনের ইনভেস্টিগেশন? জি, এই যে ব্যথা হার্টের জন্য যেটা ব্যথা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে, অর্থাৎ
রক্ত স্বল্পতার জন্য, যে হার্টের রক্ত স্বল্পতা, অক্সিজেন স্বল্পতার জন্য যেটা হচ্ছে, এটা অনেক সময় আমরা ভুল করে বসি। ইভেন প্রফেসর অশোক দত্ত যেটা বললেন, ডাক্তারদের মধ্যেও এই ভুলটা, শুধু ডাক্তার না, হেলথ রিলেটেড যারা অ্যাক্টিভিটি করে তাদের মধ্যেও এটা হয়। অনেকে এমনও রোগী আমরা পেয়েছি যারা বলছে যে গ্যাসের ওষুধ খাচ্ছে, 24 ঘন্টা ধরে 2 দিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছি, ব্যথা কমছে না। তারপরে যখন আমাদের কাছে আসার পরে আমরা ছোট্ট একটা টেস্ট, শুধু ইসিজি করে বুঝলাম যে অলরেডি তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। তো এই যে এই টেস্টটা, ইসিজিটা করলেই এই ব্যথা যখন হবে, ব্যথার এপিসোডটা যখন চলবে, তখন যদি ছোট্ট একটা ইসিজি করা যায়, তাহলেই বোঝা যায় যে তার কিছু চেঞ্জ দেখেই বোঝা যায় যে এটা ওই ইসকেমিক হার্ট ডিজিজ বা অ্যানজাইনা। আর হার্ট অ্যাটাক হয়ে গেলে তো অবভিয়াস তখন গ্রস কিছু চেঞ্জ হবে। আর এর সাথে সাথে আমরা আরেকটা যেটা করি, যদি ব্যথাটা পারসিস্ট করতে থাকে, 10 মিনিটের বেশি সময় ধরে থাকে বা বারবার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কিছু রক্তের পরীক্ষা করাই। তার মধ্যে কিছু এনজাইম, হার্ট থেকে যখন ইসকেমিয়া হবে, রক্ত চলাচলটা কম হবে, মেটাবলিক চেঞ্জ হবে, তখন কিছু এনজাইম ব্লাডে রিলিজ হয় একটা নির্দিষ্ট সময় পরে। এটা যেমন সবচেয়ে আগে যেটা আসে ট্রোপোনিন আই, আমরা যদি চট করে নিই ইসিজি ট্রোপোনিন আই, তাহলে আমরা বুঝে নিতে পারি যে তার হার্ট অ্যাটাক হয়েছে বা হচ্ছে, প্রোগ্রেসিভ হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। এরপরে যেটা করতে পারি, আমরা ইকো করতে পারি। আজকাল ইকোকার্ডিওগ্রাম, হার্টের কন্ট্রাকশনটা বুঝতে পারি, মাসেলটা কন্ট্রাক্ট ঠিক মতো করছে কিনা, পাম্পিং পাওয়ারটা ঠিক আছে কিনা, এটা আমরা দেখে নিতে পারি। তো এটা দিয়েও আমরা বুঝতে পারি যে তার ইসকেমিয়া আছে, অথবা অন্য কোনো কারণে ইসকেমিয়া হচ্ছে, সে এওরটিক ভালভুলার ডিজিজ বা অন্য কিছুর জন্য হচ্ছে। এছাড়াও এরপরে যদি এটা পারসিস্ট করতে থাকে, আমরা তাতেও বুঝলাম না, তখন আমরা হাঁটিয়ে ওই ইনডিউস করতে পারি এই ব্যথাটাকে। আচ্ছা, ইসিজি চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখতে পারি, এটাকে বলে ইটিটি, এটাও একটা টুল। তারপরে যখন এগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারলাম না তার মাত্রা কতটুক, তখন আমরা ইনভেসিভে যাই, যেমন করোনারি এনজিওগ্রাম। সেটা ইনভেসিভ হতে পারে, নন ইনভেসিভও হতে পারে। নন ইনভেসিভের মধ্যে আজকাল সিটি এনজিওগ্রাম একটা ইম্পর্টেন্ট টুল, এটা দিয়েও করা যায়। যে ইনভেসিভ করা গেল না, নন ইনভেসিভ দিয়ে আমরা বুঝে নিলাম যে তার ব্লকেজ আছে কিনা। যদি আমরা চিন্তা করি যে তার ট্রিটমেন্ট লাগবে, মেকানিক্যাল ট্রিটমেন্ট লাগবে, অর্থাৎ রক্তনালীটা খুলে দিতে হবে অথবা বাইপাস করতে হবে, তখন আমরা এনজিওগ্রাম করতে পারি। আচ্ছা, তার আগে কিন্তু সাধারণত তাহলে ওইদিকে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই প্রসঙ্গে মনে হয় ডক্টর অশোক দত্ত একটু আপনার থেকে আরেকটু বিস্তারিত করে নেই এনজিওগ্রামের ব্যাপারে, যে প্রসঙ্গটা, যে আমরা অনেক সময় শুনি যে এনজিওগ্রাম কারো লাগছে এবং তখন একটা প্রস্তুতির প্রয়োজন হয়, এবং এনজিওগ্রাম তো সব জায়গায় আসলে হয়ও না, সুতরাং কিছু স্পেশালাইজড যেই ফ্যাসিলিটিগুলো আসে এখানে করতে হয়। এটার তাহলে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা কেমন? আমার বুকে ব্যথা হচ্ছে, নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে করতে পারবো না, আপনাদের সাথে আলোচনা করে ডাক্তার পরামর্শক্রমে করতে হবে। এই সিদ্ধান্তটা কতখানি গভীর চিন্তার থেকে আসে এনজিওগ্রামের সিদ্ধান্তটা? থ্যাংক ইউ। এনজিওগ্রাম কখন করব, খুব টাফ কোশ্চেন। প্রফেসর হাবিবুর রহমান যেটা বললেন যে হার্টের ব্লকটাকে আমরা যদি দুটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্টেবল কন্ডিশনে আছে পেশেন্ট, আর একটা হচ্ছে আনস্টেবল কন্ডিশনে আছে। আনস্টেবল কন্ডিশন বলতে আমরা হার্ট অ্যাটাক, সেটা ছোটোখাটো হার্ট অ্যাটাক হতে পারে, বড় হার্ট অ্যাটাকও হতে পারে, যে অলরেডি ব্লক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেটা ইসিজি ইকো দেখলে বোঝা যাবে। আরেকটা হচ্ছে স্টেবল অ্যানজিনা, যে পেশেন্ট হাঁটতে পারে, জোরে হাঁটলে একটু ব্যথা হয়, মাঝে মধ্যে ব্যথা হয়, মাঝে মধ্যে হয় না, ইটিটি করে দেখা গেল যে বেশ হাঁটতে পারছে, শেষের দিকে গিয়ে একটু ব্যথা হলো, এটাকে স্টেবল অ্যানজাইনা বলি, রেস্টেবল। এই কন্ডিশনটাকে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য অ্যানজিওগ্রাম দরকার, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু অ্যানজিওগ্রাম করার প্রয়োজন নেই। একেবারে যারা হাই রিস্ক, যে যাদের মনে হচ্ছে এই পরীক্ষাগুলো করে ইসিজি ইকো এবং ট্রেডমিল টেস্ট করে দেখা যাচ্ছে যে না তার ব্লক আছে এবং বেশ সিভিয়ার ডিগ্রি ব্লক আছে, তখনই অ্যানজিওগ্রামে যাওয়া উচিত। আচ্ছা, এটা কিন্তু 5-10 বছর আগে যে একটা ট্রেন্ড ছিল যে যাদের ব্যথা হচ্ছে সবার অ্যানজিওগ্রাম করে রিং লাগাতে হবে বা স্টেন্ট লাগাতে হবে, কিছু ট্রায়াল, বিশেষ করে ইসকেমিয়া ট্রায়ালের পরে এটা দেখা গেছে যে না, এই গ্রুপের খুব সিভিয়ার ডিজিজ যাদের না থাকে তাদের অ্যানজিওগ্রাম করে রিং লাগায়, মর্টালিটি বেনিফিট নেয় বা লং টার্মে বেনিফিট নেয়। তখন রিং লাগানো বলেন, বাইপাস বলেন, এটা ইটসেলফ কিছু
ঝুঁকি পার্শ্ব আছে কিন্তু তার প্রতিক্রিয়া সাথে, আছে, ঝুঁকি আছে, লং টার্ম কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে মেডিকেশনে। এই গ্রুপের পেশেন্ট যারা স্টেবল, মেজরিটি অফ দ্য পেশেন্ট, আমি বলতে পারি 80-90% অফ দ্য পেশেন্ট ভালো থাকে শুধু মেডিকেশন, কোলেস্ট্রলের মেডিকেশন, ডায়াবেটিস কন্ট্রোল, একটু ব্লাড থিনারি, অ্যাসপ্রিন গ্রুপের ওষুধ, লাইফস্টাইল মডিফিকেশন। সেকেন্ড গ্রুপ যদি বলি আনস্টেবল, অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, এই গ্রুপের জন্য অ্যাঞ্জিওগ্রামটা খুব জরুরি। আচ্ছা, তখন এই গ্রুপ কিছু পেশেন্ট দেখা যায় বলে যে না, ব্যথা হয়েছিল, ওষুধ ইনজেকশন নিয়েছি, এখন ভালো, আমার কিছু হচ্ছে না। ওই যে প্ল্যাক যেটা রাপচার হলো, যেখানে ক্লট বা রক্ত জমাট ছিল, ওই এরিয়াটা কিন্তু ভালনারেবল, ভালকানোর মতো। নেক্সট 1 মাস 1 বছরের ভিতরে যে কোনো সময় ওই এরিয়াটা আবার রাপচার হতে পারে, আচ্ছা, আরেকটা হার্ট অ্যাটাক হতে পারে। সেকেন্ড হার্ট অ্যাটাক হলে মৃত্যুর ঝুঁকি অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্য যাদের অলরেডি একবার হার্ট অ্যাটাক হয়েছে তাদের জন্য অ্যাঞ্জিওগ্রাম আমি বলবো মাস্ট। আচ্ছা, সবার যে অ্যাঞ্জিওগ্রামের পরে স্টেন্ট লাগবে, বাইপাস লাগবে, এটা ঠিক না। তো দুইটা গ্রুপে যদি আমরা ভাগ করি, স্টেবল যারা আছে তাদের জন্য অ্যাঞ্জিওগ্রাম মেজরিটি দরকার হয় না, যারা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে তাদের মেজরিটি 90% পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাম এসেনশিয়াল। কিন্তু এনজিওগ্রাম হওয়ার পরে আবার অ্যাঞ্জিওগ্রাম stenting হওয়ার লাগবে পরে কিনা, সেটা পরের সিদ্ধান্ত। কিছু গ্রুপ দেখা যায় মেডিসিনে ভালো থাকে, হ্যাঁ, কিছু গ্রুপের একটা বা দুইটা স্টেন্টে ভালো থাকে, কিছু গ্রুপ দেখা যায় না, সত্যি সত্যি তাদের বাইপাস লাগবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর অশোক দত্ত। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা মনে একটু প্রতিরোধের দিকে যদি একটু যাই, যে এই যে অ্যানজাইনার কথা বলছি, অ্যানজাইনা পেক্টোরিস বা বুকে ব্যথা যেটা হচ্ছে, হৃদযন্ত্রের রক্তনালীতে সমস্যা, এগুলো যদি আমরা তাহলে প্রতিরোধের দিকে যেতে চাই, আমার না হোক সেটা চাই, তাহলে কি করণীয়? ডক্টর হাবিবুর রহমান, আপনার থেকে একটু শুরু করি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা তো চাই না আমাদের হৃদরোগ হোক, তো এই ব্যাপারটায় আমাদের আগে থেকে সচেতন হতে হবে। আর সচেতনতা সচরাচর নিজে থেকে খুব কমই আসে, এবং সেটারও কিছু এডুকেশন দরকার আছে। যেমন আমরা যারা ফিজিশিয়ান কমিউনিটি, আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে এই প্রতিরোধের বিষয়ে কথা বলা, শুধু চিকিৎসা করা না। তো প্রতিরোধের বিষয়ে যেটা বলতে পারি আমরা, যেমন কারো পরিবারে যদি হৃদরোগের ইতিহাস থাকে, যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভের কারো হার্ট অ্যাটাক হয়েছিল বা স্ট্রোক হয়েছিল, তার কিন্তু এইটার প্রবণতা বেশি হতে পারে। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তার কিন্তু এই হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি থাকে। কারো যদি ডায়াবেটিস থাকে, স্মোক করে, অথবা স্থূলতা থাকে, অথবা রক্তে চর্বির আধিক্য থাকে, তাদের হতে পারে। কাজেই এই বিষয়গুলো অন্য কোনো কারণেও যখন আমাদের কাছে রোগী আসে, তখন এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। তার রক্তচাপটা দেখা উচিত, তার হিস্ট্রিটা নেওয়া উচিত, ফ্যামিলি হিস্ট্রিটা নেওয়া উচিত। তখন তাকে সাবধান করতে হবে, বোঝাতে হবে যে তোমার এই ঝুঁকিটা আছে। বোঝানোর পরে যে দায়িত্বটা হবে, তার লাইফস্টাইল চেঞ্জের ব্যাপারে অ্যাডভোকেসি করা লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কি করবে? তার খাওয়া দাওয়ার হ্যাবিটটা বুঝতে হবে, তার খাওয়া দাওয়ার চেঞ্জটা আনতে হবে, যে তার খাবারে চর্বি জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবার, তারপরে যেটা রেড মিট আমরা বলি, আমরা সহজ কথায় বলি যে 4 পায়ে প্রাণীর মাংস খাবেন না, এটা রেড মিট, এইগুলো তাকে বোঝাতে হবে। তারপরে শাক সবজি ফলমূল খাওয়ার গুরুত্বটা তাকে বোঝাতে হবে, বুঝিয়ে তাকে কনভিন্স করতে হবে, এবং বুঝছে কিনা সেটাও অ্যাসেস করতে হবে। তার যদি রক্তচাপ বেশি থাকে, সেটাকে নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আবারও সেই লাইফস্টাইল চেঞ্জ, খাওয়া দাওয়া কন্ট্রোল, লবণ কম খাওয়া, তারপরে ওষুধ খাওয়া, নিয়মিত ওষুধ খাওয়া, নিয়মিত চিকিৎসা করা, ফলো আপে আসা, এটা বোঝাতে হবে। ডায়াবেটিস যদি থাকে, একই অবস্থায় তার লাইফস্টাইল চেঞ্জ, তারপরে হচ্ছে তার ডায়াবেটিসের জন্য যদি ওষুধ লাগে বা ইনসুলিন লাগে, সেটা বোঝাতে হবে। তার চলন, বাকি জীবন কিভাবে চলবে, সেটা তাকে কনভিন্স করতে হবে। সে বুঝছে কিনা সেটাও অ্যাসেস করতে হবে। এগুলো একটা গুরুদায়িত্ব। এরপরে সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা অনেকেই অ্যালকোহল খায়, সেই অ্যালকোহল যারা যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা অ্যালকোহল ছাড়া চলতে পারে না, তারা বলে এটাকে মডারেশন করা। বেস্ট হচ্ছে অ্যালকোহল ছেড়ে দেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম ট্রেন্ড নাই, সেটাকে ছেড়ে দিতে হবে। আর তার ওভারওয়েট যদি থাকে, ওয়েটটা কততে আসতে হবে তার জন্য সেফ, সেটা নির্ধারণ করে দিতে হবে, এবং সেই রিলেটেড তাকে অ্যাডভাইস করতে হবে। এরপরে হচ্ছে
আপনার ওষুধের বিষয় আসে। ওষুধের বিষয়টা কিন্তু অনেক পরে, জি, সিমটমটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেটাও ক্যালকুলেট করে তাকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে। অনেক ধন্যবাদ প্রফেসর হাবিবুর রহমান এবং প্রফেসর অশোক দত্ত, দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলের জন্য আজকে এত সহজভাবে ব্যাখ্যা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ চ্যানেল 24, ধন্যবাদ প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম রক্তনালীর সমস্যাজনিত হৃদরোগ নিয়ে এবং সেই কথা প্রসঙ্গে অনেকগুলো কিন্তু আসলো আলোচনায়, যেখানে আমরা কথা বলছি কিভাবে এটাকে প্রতিরোধ করা যাবে, লক্ষণগুলো কি কি, এবং সবচেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে যে আমাদের নিজস্ব জীবন আচরণ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা কিভাবে এই রক্তনালীর যেই সমস্যাজনিত কারণে হৃদরোগ তৈরি হয় সেটাকে প্রতিরোধ করতে পারি। আশা করছি সচেতনতার মধ্য দিয়ে আমরা এই সমস্যা থেকে মুক্ত থাকব এবং আমাদের নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত করব। ধন্যবাদ সবাইকে।